নমস্কার, আমি শ্রী শম্ভুনাথ দাস, বিদ্যাভারতী শিক্ষা কেন্দ্রের ইতিহাস বিভাগের শিক্ষক। আজ মূলত এই ভিডিওটির মাধ্যমে আমি দ্বাদশ শ্রেণীর ইতিহাসের 4th সেমিস্টারে একটি সংক্ষিপ্ত সাজেশান প্রোভাইড করছি। তো 3 এবং 4 নাম্বারের আমি মোটামুটি 40টার মতো প্রশ্ন দিয়েছি। 38 এখানে আছে, কিন্তু অথবা বা অর করে কিছু প্রশ্ন আছে। মোট 40টার মতো প্রশ্ন রয়েছে। আর 8 নম্বরের ক্ষেত্রে 5টা প্রশ্ন আমি দিয়েছি। তো এবং শেষে আরেকটা আমি টিপস বলে দেব, এবং সেই সঙ্গে বলবো কোন কোন প্রশ্নগুলো আগে ভাগে করে নেওয়া ভালো। এবার বলি যে 4টি চ্যাপ্টার রয়েছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ। এই 4টা চ্যাপ্টারের কোন কোন চ্যাপ্টারটাকে একটু বেশি করে গুরুত্ব দিতে হবে সেটা আশা করি তোমরা অনেকে জানো। যদি না জেনে থাকো, আমি তোমাদের বলবো চতুর্থ চ্যাপ্টারটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে 19 নম্বরের প্রশ্ন পড়ে। 19 নম্বরের প্রশ্ন সেখানে মূলত এখান থেকে একটা 8 নম্বরের প্রশ্ন তোমাদের আসবে। তো 8 নম্বরের প্রশ্ন কেবলমাত্র চতুর্থ চ্যাপ্টার থেকেই করবে। দেখো, আমি এই যে 5টা দিয়েছি, 5টার মধ্যে প্রথম 4টা খুব গুরুত্বপূর্ণ, এবং তার মধ্যে প্রথম 2টা আরও বেশি গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা প্রবল। প্রথম 2টো আসার সম্ভাবনা প্রবল, আর তারপরে তৃতীয় এবং চতুর্থটা করে রাখবে। আর 5এর দাগের প্রশ্নটার ক্ষেত্রে যদি একটু কঠিন প্রশ্ন আসে, তাহলে কিন্তু এই প্রশ্নটা দিতে পারে ঘুরিয়ে। তো মোটামুটি তোমরা যদি সুভাষচন্দ্র বোস সম্পর্কে একটু পড়ে নাও, আশা করি তোমরা লিখতে পারবে। আর একটা কথা বলি, তোমাদের উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসটা কিন্তু তোমাদের জানা, তোমরা এগুলো আগে থেকে পড়াশুনো করেছো। মোটামুটি একটু আধটু তোমরা যদি দেখে নাও না, তাহলে কিন্তু নিজের মতো ভাষায় লিখতে পারবে। তো আমি আমার ছাত্রছাত্রীদের যেভাবে বলে থাকি যে তোমরা কি করে ভূমিকা লিখবে, কিভাবে উপসংহার লিখবে, এবং প্রশ্ন অনুযায়ী মূল বিষয়টা কিভাবে লিখবে, এটা একটা নিজে থেকে একটা ধারণা তৈরি করে নেবে। বা ওই উত্তরটা নোটস থেকে পড়ে নেওয়ার পর, আমি ওদের নোটস প্রোভাইড করেছি প্রত্যেকটা চ্যাপ্টারের। তো নোটস থেকে পড়ে নেওয়ার পর নিজে থেকে নিজেকে বোঝাবে যে এটা এভাবে লিখবো, এভাবে লিখতে হয়, এই বিষয়গুলো এর মধ্যে রয়েছে। এটা গেল 8 নম্বরের। এবার দেখো, ওই চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে তুমি যদি 4 নম্বরের দেখো, তাহলে তোমরা দেখবে যে কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। সেখানে তোমরা দেখতে পাবে অনেক বেশি কিন্তু 4 নম্বর এবং 3 নম্বর এই চ্যাপ্টারের মধ্যে প্রশ্ন রয়েছে, আমি তোমাদের দিয়েছি। তোমরা দেখতে পাবে যে এই যে 14 থেকে এরপর থেকে শুরু করে প্রশ্নগুলো কিছু রয়েছে। তো এই প্রশ্নগুলো করবে। এবার একটা বিষয়, প্রথম চ্যাপ্টার থেকে মহাবিদ্রোহ, এই জায়গা থেকে কিন্তু মহাবিদ্রোহের যে প্রকৃতি ও চরিত্র, যে ক্লাস 10-এ পড়েছ, সেখান থেকে প্রকৃতি যে যতগুলো পার্ট রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ। তার মধ্যেও গুরুত্বপূর্ণ বেশি করে দেখবে, সেটা হচ্ছে প্রথম স্বাধীনতা সংগ্রাম কেন বলা হয়, ভারতের প্রথম গণবিদ্রোহ কেন বলা হয়, সিপাহী বিদ্রোহ কেন বলা হয়, আর কি না এখান থেকে যে প্রথম প্রশ্নটা দেখো, প্রত্যক্ষ কারণ, খুব খুব ভাইটাল, গুরুত্বপূর্ণ। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কি, আর হচ্ছে এই যে বাঙালি বুদ্ধিজীবী শ্রেণী সমর্থন করেনি কেন। তোমরা জানো যে কেন বাঙালি বুদ্ধিজীবী শ্রেণী সমর্থন করেনি, যে বাঙালিরা মনে করতো সেই আবার একতন্ত্র ফিরে আসবে, আবার সেই রাজরাজাদের সময়কালে ফিরে আসবে। বিশেষ করে বাঙালি বুদ্ধিজীবী বলতে ইংরেজরা তো উচ্চবর্ণের হিন্দুদের মধ্যেই পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটিয়েছিল। তো উচ্চবর্ণের হিন্দু মানে ব্রাহ্মণ, তো ব্রাহ্মণরা আবার সেই মুসলিমদের শাসনে ফিরে আসবে, এটা তারা মেনে নিতে পারতো না। কারণ যেহেতু ইংরেজরা ব্রাহ্মণদেরকে গুরুত্ব দিচ্ছিল, প্রাধান্য দিচ্ছিল, তো অবশ্যই তাদের একটা দ্বিজাতি তত্ত্বের একটা বা ভূমিকা, সেটা আলাদা বিষয়। এবার আরেকটা বিষয়,
এই বিদ্রোহ কিন্তু আবার হিন্দু মুসলিমদের মধ্যে, মানে নিচু শ্রেণীর হিন্দু মুসলিমদের মধ্যে একটা ঐক্য লক্ষ্য করা গিয়েছিল। অর্থাৎ এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া মহারানী ঘোষণাপত্র এই চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ আমি তোমাদের যেই 6টা প্রশ্ন দিয়েছি, প্রথম 6টা প্রশ্ন দেখো, 1 2 3 4 5 6, এই 6টা প্রশ্নের মধ্যে এখান থেকে 3 ও 4 নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এরপরে দ্বিজাতি তত্ত্বটা করে রাখবে। চৌরিচৌরা ঘটনা, এটা হচ্ছে চৌরিচৌরা ঘটনা হচ্ছে অসহযোগ আন্দোলনের সমাপ্তির যে ঘটনাটা, এটা। তারপর জিন্নার 14 দফা নীতি, মানে 14 দফা দাবি, খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল। মুসলিম লীগের লাহোর অধিবেশন, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, আর মাস্টারদা সূর্য সেন কংগ্রেসের সুরাট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৈয়দ আহমেদ খান ও আলিগড় আন্দোলন, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। টিকা যে 3টি দেওয়া আছে, 3টিই গুরুত্বপূর্ণ। এবার মাউন্টব্যাটেন পরিকল্পনা, এটা এবং 1947 সালে ভারত শাসন আইন, এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল। আচ্ছা, এবার বাংলাদেশের যদি আমরা দেখি, বাংলাদেশের থেকে আমি দেখো একদম লাস্ট চ্যাপ্টার, সেখান থেকে আমি তোমাদের দেখো 22, 23, 24, 25, 26, এই 4টা প্রশ্ন তোমাদের আমি দিয়েছি। 22 থেকে 26 এই 5টা প্রশ্ন দেওয়া আছে। এর মধ্যেই কিন্তু তোমাদের 3 ও 4 নম্বর পড়ে যাবে। 3 নম্বর অপারেশন সার্চলাইট, 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ, বাকিগুলো 4 নম্বর। এবার সংবিধান, গণপরিষদের থেকে সংবিধানের বৈশিষ্ট্য আমি তোমাদের এখানে দিয়েছি না, দিইনি, কিন্তু সংবিধানের বৈশিষ্ট্য করে রাখবে। সংবিধানের বৈশিষ্ট্য, 2টো বৈশিষ্ট্য মুখস্থ করে রাখলেই হবে, 2 3টে বৈশিষ্ট্য। আচ্ছা, সংবিধানের মৌলিক অধিকার খুব গুরুত্বপূর্ণ। সংবিধানের যে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক কথা দুটি আছে, এর মধ্যে যে কোনো একটা, হয় ধর্মনিরপেক্ষ নাহলে সমাজতান্ত্রিক, এই দুটোর মধ্যে যে কোনো একটা পড়বে। জোট নিরপেক্ষ নীতি থেকে, জোট নিরপেক্ষ নীতি বলিতে কী বোঝো, এর উদ্দেশ্য কী ছিল, ভারতের ভূমিকা তথা জওহরলাল নেহরুর ভূমিকা। হ্যাঁ, আর এলপিজি মডেল, মানে ভারতীয় অর্থনীতিতে এলপিজি মডেল, 1990 দশকে ভারতীয় অর্থনীতির উদারীকরণ বা এলপিজি মডেল, এটাও খুব গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে রাখবে, তাও বলবো 12টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল, কার উদ্যোগে হয়েছিল, কোন মডেলে হয়েছিল, ঠিক আছে, এবং জিডিপি দেখে রাখবে। আমি আমার ছাত্রছাত্রীদের তো ভালো করে এই অংশটা ভালো করে বুঝিয়েছি। আচ্ছা, জননিরপেক্ষ নীতির ওই সময়কালের যে মোটামুটি বান্দুং সম্মেলন, পঞ্চশীল নীতি এবং বিশ্বায়ন, এটা একটু দেখে রাখবে। আচ্ছা, এবার এই প্রশ্নগুলোই মোটামুটি করলে হবে। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমি বলবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটা, আর শেয়ার করে দেবে। আর প্রত্যেকে যারাই দেখছো, প্রত্যেকে কমেন্ট করো ভালো লাগলো কি খারাপ লাগলো। আমি কিন্তু আবার এই সাজেশান দিয়েছি, পরীক্ষার পর কিন্তু আবার এই সাজেশান আর পরীক্ষার প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। আর একটা কথা বলে দিই, আমার 15 বছরের ইতিহাস পড়ানোর অভিজ্ঞতা, তার উপর ভিত্তি করেই আমি তোমাদের সাজেশান তৈরি করেছি। প্রত্যেকটা বছর সাজেশান তৈরি করে থাকি, প্রত্যেকটা বছরেই আমার দেওয়া সাজেশান থেকেই 100% প্রশ্ন আসে, 100%। তো এবছর তোমাদের সেমিস্টার সিস্টেমের 4র্থ সেমিস্টার, এটাই প্রথম। তো আমার তো একদম কনফিডেন্ট যে এখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে। আর তোমাদের ক্ষেত্রে বললো, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো করে রাখো, আর যাই প্রশ্ন পড়ুক, যে প্রশ্ন পড়ুক, নিজে লেখার মতো একটা ধারণা নিয়ে যাও। জানা প্রশ্ন পড়বে, নিজেকে লিখতে হবে, এই ধারণা নিয়ে যাও। হ্যাঁ, এখানে দেখো, আমি তোমাদের বলেছি যে কি করবে তোমরা এই মুহূর্তে, তো পরীক্ষা একদম তোমাদের সামনে দরগড়ায়, তোমরা কি করবে তোমাদের এখানে বলে দিয়েছি আমি। তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে 60% মুখস্থ করে ফেলো, বাকিগুলো 2-1বার রিডিং করে নাও, সেই সঙ্গে পয়েন্টগুলো ঠিক অবশ্যই মুখস্থ করে নেবে। আর যারা সব মুখস্থ করতে পারবে না, তাদের ক্ষেত্রে বলছি অন্তত 3 ও 4 নম্বরের যে 40-42টি প্রশ্ন রয়েছে, সেখান থেকে অন্তত 10টি মুখস্থ করে নাও, আর বাকিগুলো 2-1বার রিডিং পড়ে নাও, সেই সঙ্গে পয়েন্টগুলোকে মুখস্থ করে নেবে, যাতে নিজেরা বানিয়ে লিখতে পারো। 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে প্রথম 3টি প্রশ্নের উত্তর অবশ্যই মুখস্থ করে নেবে। বুঝতে পেরেছো? আমি তোমাদের কিন্তু যারা একটু দুর্বল ছাত্রছাত্রী, যারা সারা বছর পড়োনি, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি একটা টিপস দিয়ে দিলাম।
আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমরা ভালো করে পরীক্ষা দাও, এই বলে আমি রাখছি। তো আমার স্টুডেন্টরা যে 22 জন ছাত্রছাত্রী রয়েছে, তোমরা পড়াশুনো ভালো করে করো। আর আমার 22 জন ছাত্রছাত্রী অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর তোমাদের তো অবশ্যই পরীক্ষা নিচ্ছে আগামী সোমবার। আর যদি কেউ আমার ছাত্রছাত্রীর বাইরে যদি কেউ সোমবার যে পরীক্ষাটা নেব, যে মক টেস্ট নেব, তার সেই কোশ্চেন যদি তোমরা বা মডেল সেটটা যদি তোমরা পেতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে।